আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার আনোয়ারুল আলম। প্রচণ্ড গরম আমরা জানি, তবে আমরা দৈনন্দিন জীবনে একটা খুব কমন বিষয় যেটি আমরা অনেকে হয়তো ভুগে থাকি, আমরা যে কাজ করি সারাদিন সেই কাজের সময় একটা সমস্যা অনেকেরই হতে পারে। হঠাৎ করে এটা হয়, আসলে যে কারো হতে পারে। আপনি রাস্তায় চলছেন, বাসায় কোনো কাজ করছেন, অফিসে কোনো কাজ করছেন, তখনও এমন একটা ঘটনা ঘটতে পারে। সেটি হচ্ছে যে হঠাৎ হাত বা পা মুচকে যেতে পারে। অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা কথা বলতে চাই কেমন আছেন অনুষ্ঠানে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থোপেডিক কনসালটেন্ট, AMZ হাসপাতাল। ডাক্তার আসাদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, আপনাকে এবং সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। জি দর্শক, আপনারা বিষয়টি জেনেছেন, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন সরাসরি। আপনারা প্রশ্ন করতে পারেন, পর্দায় দেখানো নম্বর রয়েছে, অথবা ফেসবুক, সেটাতেও আপনারা কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য। আলোচনাটা আমরা শুরু করি। আসলে আপনি বলছিলেন, আমরা অফেয়ারে যখন বলছিলাম যে আসলে গরমও একটা কারণ হতে পারে এই মুচকে যাওয়ার জন্য। গরমের কারণে তো হচ্ছে গিয়ে যে সবার রীতিমতো হাঁসফাঁস অবস্থা, স্বাভাবিক সমস্ত কাজকর্ম করতেই কষ্ট হচ্ছে। বিশেষ করে হচ্ছে যারা বাইরে কাজ করে বা কাজের জন্য যাদের বের হতে হয় দিনের বেলা, তাদের তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। কয়েকটি হিট স্ট্রোকের ঘটনাও অলরেডি জানতে পেরেছি যে কয়েকজন মানুষ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এই রোদ বা গরম থেকে। আজকে আসলে আমাদের বিষয়টা আসলে খুব সাধারণ, কিন্তু এই সাধারণ বিষয়টা আসলে অনেক মানুষ আসলে এটাতে কষ্ট পেয়ে থাকে বা ভুগে থাকে। দেখা যায় যে বাইরে বের হয়েছে কোনো একটা কাজের তাড়াতে, বা ধরেন যে এই গরমের মধ্যেই হয়তো বা হাঁটতেছে, কোনো দিকে খেয়াল নেই, একটা ইটের মধ্যে পা হঠাৎ করে হোঁচট খেলো বা মুচকে গেল, গোড়ালি বাসায় এসে দেখলো যে ফুলে গেছে, আর হাঁটতে পারছে না, কোনো শক্তিও পাচ্ছে না, বা প্রচণ্ড ব্যথা। আসলে সিনারিওগুলো এরকমই হয় হাত বা পায়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভারী ওজনের ক্ষেত্রেও এর প্রবলেম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ছোটোখাটো কোনো একটা ইনজুরি বা ছোটোখাটো একটা আঘাত বা ছোট্ট একটু ইনসিডেন্টের ঘটনা থাকে। তো আসলে বিষয়গুলো অনেক মানুষই একটা ডিলেমাতে পড়ে যায় যে হচ্ছে গিয়ে যে আসলে মাত্র আঘাত পেয়েছি, এখন কি আমার করণীয়। আচ্ছা, একটু যদি আমরা বলি যে আমরা যে বলছি যে মুচকে গেছে, আমরা অনেকেই তো স্বাভাবিক বাংলায় বলি, জিনিসটা কি আসলে বা কি ঘটে এটাতে? ধন্যবাদ। আসলে এটাতে আমাদের বেসিক্যালি মুচকে যাওয়া বা আমরা বলি জয়েন্ট স্প্রেইন, এটা যে কোনো জয়েন্ট আমাদের বডিতে বা আমাদের শরীরে যে কোনো জয়েন্টে আসলে এফেক্টেড হতে পারে। তবে এটা বলতে আসলে বেসিক্যালি আমরা বুঝি যে জয়েন্টের আবরণ থাকে একটা সাইনোভিয়াল মেমব্রেন, এবং জয়েন্টের আশেপাশে কিছু লিগামেন্ট থাকে যেগুলো আসলে জয়েন্টকে সাপোর্ট দেয়, বা সাপোর্টিভ লিগামেন্ট, টেন্ডন এগুলো থাকে, ধরে রাখে বা অ্যাটাচমেন্ট করে থাকে। তো যদি কোনো জয়েন্ট এক্সট্রিম পরিমাণ স্ট্রেসের শিকার হয় বা বেকায়দা ভঙ্গিতে একটা জয়েন্ট অনেক বেশি চাপ গ্রহণ করতে বাধ্য হয় বা হচ্ছে চাপে পড়ে যায়, তখন দেখা যায় যে এই সারাউন্ডিং যেগুলো সাপোর্টিভ স্ট্রাকচার, জয়েন্ট ক্যাপসুল বা হচ্ছে গিয়ে যে আপনার টেন্ডন বা লিগামেন্ট, এগুলো তখন ইনজুরি হয়। এগুলো আসলে টাফ স্ট্রাকচার বা শক্ত, অনেকটা দড়ির মতো। তো এগুলো দেখা যায় যে আসলে পুরোপুরি ছিঁড়ে যায় এরকম না, ফুল রাপচার বা ফুল টিয়ার অফ টেন্ডন কমই হয় এক্সটেন্সিভ ইনজুরি ছাড়া। নর্মাল ইনজুরিগুলোতে দেখা যায় যে এই লিগামেন্ট বা টেন্ডনগুলোর কিছু ফাইবার বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বা কিছু ফাইবার ছিঁড়ে যায়, বাট বাকিটা কিন্তু পুরোটা ইনট্যাক্ট থাকে। তো বিষয়টা আসলে এরকম যে সাপোর্টিভ যে লিগামেন্ট, টেন্ডন বা জয়েন্ট ক্যাপসুল যেটা থাকে জয়েন্টের চারপাশে, স্প্রেন হচ্ছে এইগুলার ইনজুরি। এটাতে হাড্ডি বা জয়েন্টের সরাসরি ইনজুরি হয় না, বাট হচ্ছে গিয়ে যে জয়েন্টের মধ্যে যে সাপোর্টিভ যে সোজা কথা সাপোর্টিভ যে অর্গান বা সাপোর্টিভ যে স্ট্রাকচারগুলো থাকে, এই স্ট্রাকচারগুলো ইনজুরি হয়। আচ্ছা, লক্ষণটা কি হয় আসলে যদি বলি? লক্ষণটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আঘাত পাওয়ার পরে নর্মালি মানুষের যেটা হয় ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে স্প্রেনের পরে রক্ত জমে যায় জয়েন্টের চারপাশে। রক্ত জমাটা বোঝা যাচ্ছে আমরা নিচে হয়তো বা কালশেটে দাগ বা হচ্ছে লাল দাগ পড়ে যায়। এই ধরনের লক্ষণগুলো সাধারণত দেখা যায়, এবং ব্যথা বা ফুলার কারণে আসলে পেশেন্টরা জয়েন্টকে একদমই মুভ করতে পারে না বা নাড়াতে পারে না। তো এই সমস্যাগুলো আসলে রোগীরা নিয়ে আসে বেশিরভাগ বা ফেস করে।
একটা জিনিস যদি বলি যে এটা হয় না যে আমরা অনেকেই তো ব্যথা পেলাম, ধরেন হয়তো হাত মুচকে গেল, তো যেটা করেন আসলে আমার মনে হয় অনেকেই যে ঠিক আছে খুব একটা পাত্তা দিলাম না আসলে, যে ঠিক আছে হয়ে যাবে, একটু ব্যথার ওষুধ খেলাম ঠিক হয়ে যাবে। পাত্তা না দিয়ে আরেকটা কাজ করে বেশিরভাগ মানুষ, সেটা হচ্ছে গিয়ে যে জয়েন্টে বা গোড়ালিতে ব্যথা পেয়েছে বা হাতে ব্যথা পেয়েছে বা জয়েন্টের আঙ্গুলে ব্যথা পেয়েছে সেটারও বারবার নাড়াতে থাকে। আচ্ছা, বারবার নাড়াতে থাকে, নাড়িয়ে দেখে ঠিক হলো কিনা, নাড়িয়ে দেখে ব্যথা গেল কিনা। তো এই কাজগুলোতে দেখা যায় যে ব্যথা তো কমেই না, উল্টারও রিপিটেটিভ ইনজুরি হওয়ার কারণে ব্যথা আরো বাড়তে থাকে, আচ্ছা, বা ফুলা বাড়তে থাকে। আরেকটা ওই যে বললাম যে ঠিক আছে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমার মনে হয় ধরেন যে গুরুত্ব না দিয়ে ধরেন যে একটু ব্যথার ওষুধ খেলাম ভাবছি যে ঠিক হয়ে যাবে, মানে এটা যুক্তিযুক্ত কিনা? ওষুধের উপরে ডিপেন্ডেন্সি এটা আরেকটা জিনিস, যে ওষুধের উপরে প্রথমে ডিপেন্ডেন্সি, এই এক জায়গায় ব্যথা পাইছে, আমাদের কাছে বেশিরভাগ রোগীরাই স্প্রেনের রোগী, বিশেষ করে যারা বা এই ছোটখাটো আঘাতের পরে একটু ব্যথা পাইছে, তো এরা প্রথমে ফার্মেসিতে গিয়ে ওষুধ নেয় এবং এখানে তারা ভুল চিকিৎসার শিকার হয়। ডেফিনেটলি আমরা মোটামুটি 100টা প্রেসক্রিপশন পেলে বা 100টা মানুষ রোগী যদি ওষুধ খেয়ে আসে ফার্মেসি থেকে, আমরা 100 জনেরই ট্রিটমেন্টে দেখি যে ভুল চিকিৎসা। ঠিক আছে, দেখি যে খুব দামি দামি অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয়েছে, দামি দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যেটার আসলে কোনোই প্রয়োজন ছিল না। এমন ব্যথার ওষুধ দেওয়া হয়েছে যেটা হচ্ছে গিয়ে যে আমরা পোস্ট অপারেটিভ পেশেন্ট অপারেশনের পেইন কমাতে দেই, এই ধরনের পেইন কিলার পেশেন্ট খায়। হ্যাঁ, এগুলা খেয়ে তারপরে ঝুঁকিও আছে, আবার ঝুঁকি আছে। সবকিছু মিলিয়ে ঝিলে একটা সোজা কথা হচ্ছে গিয়ে যে মানুষজন কেন যায় আমি জানি না, বাট হচ্ছে গিয়ে যে ফার্মেসি থেকে একটা ভুল চিকিৎসা নিয়ে 7-8 দিন কাটানোর পরে তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে আসে। আচ্ছা, তাহলে একটু যদি আমি বলি যে ধরুন কারো যে এরকম আঘাত পেলো বা মুচকে গেল, আসলে তার প্রাথমিকভাবে কি করণীয় বা কখন সে যাবে চিকিৎসকের কাছে? ধন্যবাদ। প্রাথমিকভাবে আসলে উচিত যেটা, সেটা হচ্ছে গিয়ে আঘাত পর সাথে সাথে যেখানে আঘাত পেয়েছে রোগী সে জায়গাটাতে আইস কম্প্রেশন বা ঠান্ডা সেক দেওয়া। আচ্ছা, ঠান্ডা সেক দেওয়া এবং সেই জয়েন্টটাকে একদম বিশ্রামে রাখা বা রেস্টে রাখা, মুভমেন্ট না করা বা করলেও খুব মিনিমাম মুভমেন্টে নিয়ে আসা। মানে ওটা বারবার ফুল মুভমেন্ট করে দেখতে যাওয়া যে ঠিক হলো কিনা, ব্যথা চলে গেল, মানে ওই জায়গাটা আসলে যতটা রেস্ট দেওয়া যায়। এই ধরনের টেন্ডেন্সিগুলোতে আরো দেখা যায় যে মানে সিচুয়েশনটাকে ওয়ার্স্ট করে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা করতে হবে যে আসলে মানে ওই জায়গাটা যেন আসলে আমি বেশি নড়াচড়া না করি এবং একটু ঠান্ডা সেক দিই। ঠান্ডা সেকের বিষয়টা হচ্ছে কি যে কোনো জায়গায় আঘাত পেলে আসলে আমরা প্রথম 48 ঘন্টা পর্যন্ত ঠান্ডা সেক চমৎকার কাজ করে। আচ্ছা, প্রথম 48 ঘন্টা 48 আওয়ার্স, এই সময়টাতে ঠান্ডা সেক দিলে দেখা যায় যে, যদি আপনাকে এই সময় বলি যে মানে কিভাবে দিব আসলে এই ঠান্ডার ইয়েটা, ঠান্ডা সেক ধরেন যে আমি কি দিয়ে রাখবো নাকি একটা নির্দিষ্ট সময় পর পর দেব? আসলে ঠান্ডা সেক তো অনেকভাবে দেওয়া যায়, তবে আইস কম্প্রেশন দিতে হলে একটা বরফ টাওয়েল বা হচ্ছে গিয়ে যে গামছা বা এরকম কিছুর মধ্যে নিয়ে পেঁচিয়ে তারপরে জয়েন্টের উপরে দেওয়া, এটা একটা দেওয়া যেতে পারে। আর যদি ঘটনাস্থলে এগুলা অ্যাভেলেবল না থাকে, রাস্তাঘাটে এই ধরনের হোঁচট খাইছে বা ব্যথা পেয়েছে, তখন কিছু যদি না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ঠান্ডা পানি কোনো দোকান থেকে না ফ্রিজ থেকে না সেটা যাতে জয়েন্টের উপরে ঢালা যায় বা রেখে দেওয়া যায়, তাহলেও ঠান্ডা সেকের কাজটা করা যায় চমৎকারভাবে। না, আরেকটা বলছি, আপনি 48 ঘন্টার কথা বলছিলেন, তাহলে আমি ধরেন যে কিছু সময় দিলাম, আবারও কি মানে এটা কন্টিনিউ করতে পারি কিনা? এটা কিছু সময় পর পর ঠান্ডা সেকটা 48 ঘন্টা পর্যন্ত দিলে ওই ফুলাটা ব্যথাটা খুব দ্রুত চলে যায়। আর হচ্ছে 48 ঘন্টা পরে থেকে তখন আবার হচ্ছে হট কম্প্রেশন দিলে ভালো কাজ করে। তো এখানে আপনি হটের কথা বলেন, শুরুতেই দেখি যে অনেকে ফুলে গেছে, ঠিক আছে রাতের বেলা দিয়ে দিলাম, আসলে বললো যে হ্যাঁ তুমি গরম সেঁক দাও ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক না আসলে। আচ্ছা, তাহলে মানে ঠান্ডাটাই কাজ করবে আসলে, গরমে ক্ষতি বেশি হতে পারে। আঘাতজনিত ব্যথাতে বা ইনজুরি যদি হিস্ট্রি অফ ট্রমা যদি থাকে, কোথাও ব্যথা পাইছে, সেক্ষেত্রে ঠান্ডা সেক প্রথমে দেওয়াটা উচিত। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা আসতে চাই যে এই যে মচকানোর কথা বলছেন, আমরা সবাই হয়তো ঝুঁকিতে, মানে কেউ কি বেশি ঝুঁকিতে থাকেন এগুলোর, বা কাদের ক্ষেত্রে একটু মানে সতর্ক থাকা উচিত? আসলে সবাই ঝুঁকিতে থাকে, এটার ক্ষেত্রে আসলে ঝুঁকি মুক্ত কোনো কিছু নাই। স্প্রেন প্রত্যেক দিনে আমাদের পরিচিত কারো না কারো হচ্ছে, ঠিক আছে, মানে এটা খুবই একটা কমন বা খুবই একটা মানে সবারই হচ্ছে বলতে গেলে। তো হচ্ছে গিয়ে যে এটা বাচ্চা বয়স্ক সবাই আসলে হচ্ছে গিয়ে যে এফেক্টেড হতে পারে। তবে বিশেষ করে যারা বাইরে কাজে যায় এবং যারা বয়স্ক
যারা হচ্ছে কি যে দেখা যায় যে ঠিকভাবে হাঁটাচলা করতে বা মুভমেন্ট করতে যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়। তাদের ক্ষেত্রে একটু বেশি হয়। এবার একটু আসি যে মানে কোন জায়গাটা বেশি আক্রান্ত হয় আসলে? আমাদের পায়ে কি বেশি আক্রান্ত হয় এরকম কিছু? সবই আক্রান্ত হয়, পা বেশি। আমার সে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স বলে যে পায়ে বেশি। আচ্ছা, হোঁচট খাওয়ার এটা বেশি, বা সিঁড়ি থেকে যখন আমরা নামছি সিঁড়ি থেকে নামতে গিয়ে বেকায়দা ভঙ্গিতে পা পড়া, এই জিনিসগুলোই বেশি হয়। আচ্ছা, একটু গোড়ালির স্প্রেইন যেটা আপনি বলছিলেন সেটার বিষয়ে একটু আমরা কথা বলতে চাই। গোড়ালির স্প্রেন আসলে হচ্ছে গিয়ে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিঁড়ি থেকে ওঠানামা করা বা রাস্তাতে হাঁটতে গিয়ে কোনো একটা গর্তে পা পড়ে যাওয়া, এই ধরনের সিচুয়েশনগুলোতে গোড়ালির স্প্রেনটা বেশি হয়। আসলে গোড়ালির স্প্রেন মচকানো এটা প্রথমেই বলা যাবে না, কারণ হচ্ছে গিয়ে যে এই ধরনের ইনজুরিতে আমরা স্প্রেনের সাথে একটা ফ্র্যাকচারও আসলে পাই অনেক সময়। হ্যাঁ, যেটা মচকানোর সাথে রিলেটেড, জোন্স ফ্র্যাকচার বলি আমরা। তো এই জোন্স ফ্র্যাকচারটা দেখা যায় যে হচ্ছে গিয়ে যে পায়ের মধ্যে অনেক সময় অ্যাভালশন ফ্র্যাকচার করে, ফিফথ মেটাটার্সাল বা পায়ের একদম ছোট আঙ্গুলের যে মেটাটার্সালটা একদম সাইডে, তো ছোট আঙ্গুলের দিকের এই সাইডে অনেক সময় একটা ফ্র্যাকচারও হয়। তো এই কারণে মচকালেও প্রাইমারি ম্যানেজমেন্ট একই রকমভাবে আমাদের করা লাগবে, কিন্তু হচ্ছে কি অবশ্যই এক্সরে একটা করতে হবে আমাদের পায়ের গোড়ালি মচকালে। তো গোড়ালি এরকম গর্তে পড়লে, বেকায়দা ভঙ্গিতে পড়লে তখন দেখা যায় গোড়ালির দিকের, আমাদের গোড়ালিটা আসলে হচ্ছে কি যে মাংস কম, টেন্ডন বেশি। তা আমাদের গোড়ালির চারপাশে দেখবেন যে চামড়ার নিচে হাড্ডি ফিল করা যায় বলতে গেলে। তো এই জায়গাগুলোতে আসলে সফট টিস্যু বা মাংস বা মাসেল থাকেই না বললে চলে, পুরোটাই লিগামেন্ট দিয়ে বেষ্টিত, বা অনেকগুলো লিগামেন্ট এখানে একসাথে সাপোর্ট হিসেবে থাকে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে এবং ফুট জয়েন্টগুলোতে। তো বেকায়দা ভঙ্গিতে পড়লে তখন দেখা যায় যে লিগামেন্ট স্প্রেন খুবই কমন বা খুবই নর্মাল একটা ব্যাপার যে হবেই। ঠিক আছে, তার সাথে ফ্র্যাকচার আছে কি না সেটা পরে অবশ্যই অবশ্যই। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলছিলাম, ফুটবল খেলতে গিয়ে 2 মাস আগে হাঁটুর বাম সাইডে আঘাত লাগেছিল। আপনি দর্শক টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, তারপরে কথা বলুন। জি জি বলুন। হ্যাঁ, হাঁটতে যে কিংবা দৌড়াতে যে মনে হচ্ছে এই বাম হাঁটুটা একটু মানে বল কম পাচ্ছে আর কি, কমফোর্টেবল ফিল করছে না দৌড়াতে যে। আচ্ছা, এই মনে হচ্ছে এই ছাইটা এটা হালকা শুকিয়ে গেছে। আপনি একটু জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে যে ওনার, আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার কি সিঁড়ি ওঠানামা করতে গেলে বা উপর থেকে নিচে নামতে গেলে বা নিচ থেকে উপরে উঠতে গেলে এমন মনে হয় যে হাঁটুটা পিছলিয়ে যাচ্ছে, এরকম মনে হয়? না না, এরকম মনে হয় না, কিন্তু মাঝে মাঝে হাঁটতে যে হালকা মানে হাঁটুর ভেতরে ব্যথা লাগে, হালকা হালকা ব্যথা লাগছে। আচ্ছা, এটা কি হাঁটুর ভিতরের দিকে, মানে দুই পায়ের মাঝখানের দিকটাতে, নাকি হচ্ছে বাইরের দিকটাতে? মানে দুই পায়ের মাঝখানের দিকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি, বুঝতে পেরেছি। 2 মাস আগে আসলে উনি হয়তো বলতে পারছেন না, হয়তো ফুটবল খেলতে গিয়ে হয়েছে। এটা খেলোয়াড়দেরই বেশি হয় বেসিক্যালি, হচ্ছে গিয়ে যে টুইস্টিং ইনজুরি হয়, বা হচ্ছে গিয়ে যে হাঁটুতে, আমাদের হাঁটুর তো আসলে কমপ্লেক্স জয়েন্ট, এটা টোটালি স্টেবিলিটি পাই হচ্ছে লিগামেন্ট দিয়ে। হাঁটুটা চারপাশ থেকে লিগামেন্ট দিয়ে ঘেরা থেকে, সামনের দিকে প্যাটেলা, লিগামেন্টাম প্যাটেলি, দুই পাশে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, ইভেন কি হাঁটুর মাঝখানেও অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো ফুল অফ লিগামেন্ট দিয়ে আসলে সাপোর্টিভ আমাদের হাঁটু। তো ওনার যে জায়গাটাতে ব্যথার কথা বললেন, তো এটা হলো মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের পেইন, বেসিক্যালি স্প্রেন হয়েছে ওনার, যেটা ক্রনিক অবস্থার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, তো যেটা শুনে মনে হলো আর কি আমাদের কাছে, আমার কাছে যেটা মনে হলো আর কি। তো মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের স্প্রেন আসলে এটা ক্রনিক হয়, কারণ হচ্ছে গিয়ে যে বেশিরভাগ মানুষ, ওই যে একটা কথা বললাম যে একটা লিগামেন্ট স্প্রেন হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় জয়েন্টটাকে বিশ্রামে রাখতে হবে। সরি, আর আমাদের হাঁটু কিন্তু হচ্ছে গিয়ে যে আমাদের একটা মেজর জয়েন্ট, যেটা আমাদের প্রতিনিয়ত হাঁটাহাঁটি করতে এটা আমরা ব্যবহার করি। জি, তো দেখেন, তো হচ্ছে গিয়ে যে উনি যদি আঘাত পাওয়ার পরে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে থাকে বা হাঁটুটাকে রেস্টে না রেখে থাকে, স্বাভাবিক কাজকর্ম উনি চালিয়ে যেতে থাকে,
সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাটা এরকম 2 মাস পর্যন্ত এক্সটেন্ড করে। আচ্ছা, আসলে হাঁটুতে এ ধরনের লিগামেন্ট স্প্রেন হওয়ার পরে উচিত হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ হাঁটুকে রেস্টে রাখা, সেটা প্লাস্টার দিয়ে হোক বা নি ROM ব্রেস আমরা দেই, ব্রেস দিয়ে হোক, কিছু সাপোর্টিভ আমরা অর্থোসিস ব্যবহার করি, তো সেই অর্থোসিসগুলো দিয়ে হোক। তো হাঁটুটাকে যদি রেস্টে রাখতেন তাহলে কিন্তু ব্যথাটা চলে যেত। আচ্ছা, তো 2 মাস যাবত ভোগাচ্ছে, তার মানে এটা ক্রনিক স্টেটে চলে আসছে। তো এই ধরনের সিনারিওগুলোতে আমরা তখন হচ্ছে গিয়ে যে দেখা যায় যে এই হাঁটুর মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে রাখার জন্য হচ্ছে গিয়ে যে একটা ব্রেস ব্যবহার করি, নি ROM ব্রেস, যেটা একটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট পর্যন্ত দেয়। কারণ মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট একদম হাঁটু ভাঁজ করে যদি মাটিতে বসতে যায় তখন এটাতে টান লাগে। আচ্ছা, তো যখন একদম ভাঁজ করে বসতে যায় বা নামাজে বসতে যায় তখন তার হাঁটুতে ব্যথা হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে যে আমরা ওই কাজগুলা, যে কাজগুলা করলে লিগামেন্টের মধ্যে টান পড়বে, ওই ধরনের কাজগুলা করতে না করব, এবং তার সাথে হচ্ছে গিয়ে যে আমরা ব্রেসিং দিয়ে এটাকে রেস্ট্রিক্ট করে দিই। তার সাথে আমরা হালকা কিছু মেডিকেশন দিই, ভিটামিন সাপ্লিমেন্টেশন বা একটু ব্যথানাশক জেল এবং গরম শেক। এক্ষেত্রে কিন্তু গরম শেক, কারণ এটা 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, জি। তাহলে আমার মনে হয় যে উনি একজন চিকিৎসকের পরামর্শ নিক, আসলে সেটি ভালো হয়। চিকিৎসকের পরামর্শ নিলে এটা ভালোভাবে বোঝা যাবে। এবং হচ্ছে গিয়ে যে আরো একটা জিনিস, যে 2 মাস পরেও যেহেতু ব্যথা আছে, ওনার একটা হাঁটুর MRI করাও প্রয়োজন। আচ্ছা, লিগামেন্টের স্প্রেনগুলো হাঁটুর MRI-তে আমরা পরিষ্কার বুঝতে পারবো। আরেকটা হচ্ছে যে যদি চিকিৎসা না নেন, আসলে মানে এভাবেই যদি রেখে দেন, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে কিনা? ক্ষতির সম্ভাবনা মানে লিগামেন্ট স্প্রেন আপনাকে ভোগাবে। মানে হচ্ছে আপনি যদি জিনিসটাকে গুরুত্ব না দেন, আপনাকে দিতেই হবে তাহলে আলটিমেটলি, দীর্ঘদিন, কিন্তু যদি আপনি না দেন তাহলে 2 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 9 মাস চলতেই থাকবে। জি, আমরা আলোচনাটা চালিয়ে যাব। একটা বিরতিতে যেতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি হাত বা পা মুচকে গেলে আমাদের করণীয় কি, এবং সে বিষয়ে আমাদের জানাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থোপেডিক কনসালটেন্ট AMZ হাসপাতাল। আমরা বিরতির আগে যে কথা বলছিলাম যে পায়ের গোড়ালির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে স্প্রেন, তো সেটার ক্ষেত্রে আমরা যদি একটু জেনে নিই আপনার কাছে যে আসলে চিকিৎসকের কাছে তো আমরা যাব, যেমন দেখেন যে হলে কি হয়, একটা ব্যথা হয়, ফুলে যায়। কারো কারো ক্ষেত্রে অনেকে ব্যথা না থাকলে অনেকে যেতেও চায় না আসলে চিকিৎসকের কাছে, কিন্তু ব্যথা না থাকলে তো চিকিৎসকের কাছে যেতে চায় না, কিন্তু ফুলে গেল, তো ফুলে যাওয়াটাও তো আসলে একটা বিপজ্জনক চিহ্ন কিনা? ফুললে ব্যথা থাকেই, কিছু না কিছু স্প্রেন রিলেটেড, শুধু সোয়েলিং হয় না, সাধারণত ব্যথা থাকে। তবে কোনো পেশেন্টের পেইন সেনসিটিভিটি কম থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় ব্যথা কম হয়, বাট স্প্রেনে পেইন ডেফিনেটলি হবে। আপনি যেটা বললেন, আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে এটা মানে রেখে দেওয়া উচিত না, আসলে আমি চুপচাপ বসে থাকা যাবে না। তাহলে আমার মনে হয় যে এটা হলে সরাসরি চিকিৎসকের একটা পরামর্শ নিতেই হবে আপনাকে। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর চিকিৎসক যদি আশেপাশে না থাকে বা হচ্ছে কাছাকাছি না থাকে, অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে যে আঘাত পাওয়ার সাথে সাথে প্যানিক না হয়ে চুপচাপ বসে কিছুক্ষণ আইস কম্প্রেশন দেওয়া এবং পায়ের যে জয়েন্টটা মচকিয়েছে সেটাকে স্বাভাবিক পজিশন বা স্বাভাবিক অবস্থায় এনে চুপচাপ রাখা, আচ্ছা, মানে রেস্টে রাখা, সোজা কথা। তারপরে আমরা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর হচ্ছে গিয়ে যে একদমই যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিছু সাপোর্টিভ ব্রেস পাওয়া যায় গোড়ালির জন্য, যেমন হচ্ছে গিয়ে অ্যাংলেট পাওয়া যায়, খুব কমনলি অ্যাংলেট পাওয়া যায়। তো অ্যাংলেট পরে কিছুটা হচ্ছে গিয়ে যে সাপোর্ট হয়, অল্প সাপোর্ট হয়, খুব বেশি না, বাট কিছুটা সাপোর্ট হলো। আচ্ছা, আরেকটু যদি বলি যে এই স্প্রেনের তো ধরন আছে আপনার, ভালো খারাপ, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু জানি চিকিৎসাগুলো কেমন হয়। স্প্রেনের ক্ষেত্রে আসলে আমরা চিকিৎসা করি বিশেষ করে হচ্ছে গিয়ে যে রেস্ট এনশিওর করি জয়েন্টের রেস্ট এনশিওর করার আরেক নাম হচ্ছে ইমোবিলাইজেশন বাই প্লাস্টার কাস্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা গোড়ালিতে যদি মচকে যায় এরকম যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের গোড়ালির জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্টকে আমাদের ইমোবিলাইজ করতে হবে। আচ্ছা, সাপোর্টিভ লিগামেন্ট এবং টেন্ডনগুলো যাতে নিউট্রাল বা রেস্টিং পজিশনে থাকে, এরকম একটা নিউট্রাল পজিশনে রেখে আমরা একটা প্লাস্টার দিয়ে দিই। ঠিক আছে, যে প্লাস্টারটা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থাকবে পেশেন্টের পায়ে, এবং এই সময়ের ভিতরে মোটামুটি তার সমস্ত লিগামেন্ট এবং টেন্ডনগুলো হিল হয়ে যায় অটোমেটিক। আমাদের আসলে হিলিং পাওয়ার কিন্তু বডির ভিতরেই আল্লাহ দিয়ে দিছে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হিলিং পাওয়ার সব বডির ভিতরেই দিয়ে দিছে, কিন্তু আমাদের শুধু জানতে হবে যে কিভাবে করলে হিলিং পাওয়ারটা প্রপারলি কাজ করবে আসলে। তো আমরা কিন্তু খুব বেশি কিছু করি না, পাটাকে রেস্টে রাখতেছি, জাস্ট নিউট্রাল পজিশনে রেস্টে রেখে দিচ্ছি,
বাকিটা আমাদের নিজেদের শরীরে নিজেদেরটা হিল করে নিচ্ছে। আমরা শুধু সাপোর্টিভ কিছু ওষুধপত্র দিই, হয়তো বা 2-1 দিন পেইন কিলার দিই, আর একটা ভিটামিন বা সাপ্লিমেন্ট ভিটামিন দিয়ে দিই। এক্ষেত্রে হাঁটাহাঁটির বিষয়টা কি হবে আসলে? হাঁটাহাঁটির বিষয়টা হচ্ছে গিয়ে যে এই 3 থেকে 4 সপ্তাহ যে পর্যন্ত প্লাস্টার থাকবে, এই সময়টা তাকে ক্রাচ ওয়াকিং বা সাপোর্টিং ওয়াকিং করতে হবে। যে পায়ের আমরা প্লাস্টার করে দিচ্ছি, এই পায়ের উপরে ভর দিয়ে হাঁটা যাবে না। এই পায়ের উপরে ভর দিয়ে হাঁটলে তখন দেখা যায় যে আমরা যেটা চাচ্ছিলাম ইমোবিলাইজড করে রাখা, ইমোবিলাইজেশন তো হলো না, তাহলে পেশেন্টের আসলে লাভ হবে না। তাহলে আপনি হাঁটলেন, কিন্তু আপনি একটা সাপোর্ট নিয়ে হাঁটবেন, সাপোর্ট নিয়ে হাঁটতে হবে। এবং আসলে অনেকেই মনে হয় এটা করেন না। আসলে আপনি যেমনটা বলছিলেন যে দীর্ঘমেয়াদী হওয়ার একটা বড় কারণ, যখনই আপনি হাঁটবেন আসলে অনেকে এটা পাত্তা না দেয়। আমাদের কাছে যে পেশেন্টরা স্প্রেন নিয়ে আসে, জি, স্প্রেন নিয়ে যে রোগীগুলো আমাদের কাছে আসে, আমাদের অর্থোপেডিক সার্জনদের কাছে আসে, আসার পরও আমার কাছে মনে হয় যে তার মধ্যে 50% পেশেন্ট প্লাস্টারের কথা শুনে ডিনাই করে তারপরে চলে যায়। আচ্ছা, মানে শুধু ওষুধপত্র খাবে এবং হচ্ছে কি রেস্টে রাখবে, কথা দিয়ে যায়, কিন্তু প্লাস্টার করবে না। বাট দেখা যায় যে প্লাস্টার না করলে বা কোনো ব্রেস বা হার্ড ব্রেস যদি আমরা না ইউজ করি, তাহলে আলটিমেটলি তো আসলে রেস্টে রাখা পসিবল না। আপনি সারাদিন কাজ করতেছেন, পা মুভমেন্ট করবেই, জি, পা মুভমেন্ট করবে। আপনি যদি সাপোর্টিভ ওয়াকও করেন, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, তাও পা দুলতে থাকবে, মুভমেন্ট করবে। এবং অল্প মুভমেন্টেই হয়তো আপনার আপনি যখন ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যেও আপনি মুভমেন্ট করতেছেন, হ্যাঁ করবে, জি। তো এটা টোটালি রেস্টে রাখতে হলে তো আপনার প্লাস্টার ছাড়া আর উপায় নাই। তাহলে এটা জরুরি, কারণ আপনি কি চাইবেন আসলে? কি আপনি তাৎক্ষণিক একটা সমাধান চাচ্ছেন, নাকি আপনি দীর্ঘমেয়াদী একটা সমাধান চাচ্ছেন? সেটা আমাদের বুঝতে হবে যে কোন জয়েন্টের জন্য আসলে আমাদের হচ্ছে গিয়ে যে পরামর্শটা অবশ্যই মানতে হবে। কারণ হচ্ছে গোড়ালির উপর ভর দিয়ে একজন মানুষ হাঁটাহাঁটি করে, জি, গোড়ালির উপরে ভর দিয়ে হাঁটাহাঁটি করে, এবং আপনি যখন হাঁটতেছেন তখন আপনার শরীরের প্রায় পুরো ওজন, আপনি এক পায়ে ভর দিলে পুরো পা গোড়ালিটা সেটা বহন করতেছে, জি। এবং সেই গোড়ালিকে সাপোর্ট দিচ্ছে এতগুলো লিগামেন্ট, সেগুলো আঘাতপ্রাপ্ত হয়ে আছে। আপনি এই ব্যথা নিয়ে কীভাবে হাঁটবেন? এই যে একটু আগে যে আমাদের একজন রোগী ফোন দিলেন, লিগামেন্ট স্প্রেনে তার হাঁটুতে মাঝে মাঝে শক্তি পাচ্ছেন না, কারণ লিগামেন্ট যদি সাপোর্ট না করে জয়েন্টের স্ট্রেংথ থাকে না। এবং সে কারণে উনি বলছেন যে আমি মনে হচ্ছে মাঝে মাঝে সে আনইজি ফিল করে বা শক্তি পাচ্ছে না, মাঝে মাঝে মনে হয় তার ডিসকমফোর্ট ফিল করতেছে। সেটা একটা বড় সমস্যা আসলে। একটু হাতের দিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে মানে কবজিতে এ ধরনের স্প্রেন হতে পারে। হতে পারে। আসলে আমাদের যে কোনো জয়েন্টে স্প্রেন হতে পারে। আপনি বললেন সত্যি কথা, যেটা আমরা আমাদের যতগুলা অস্থি সন্ধি বলি বা জয়েন্ট বলি, হাড্ডির যতগুলো জয়েন্ট আছে, যে কোনো জয়েন্ট স্প্রেন হতে পারে। সেটা আঘাতজনিত কারণেও হতে পারে, আঘাত ছাড়াও হতে পারে, আঘাত ছাড়া কিছু কাজ করলে হতে পারে। হ্যাঁ, তো আঘাত ছাড়ার কথা আমরা একটু জানতে চাই আসলে, যে মানে কোনো আঘাত নেই কিন্তু তারপরেও এটা হতে পারে। যেমন আপনি কবজির স্প্রেনের কথা জিজ্ঞেস করলেন, রিস্ট স্প্রেনের কথা জিজ্ঞেস করলেন। রিস্ট স্প্রেনের অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, তাদের আসলে জিজ্ঞেস করে যে ব্যথা পাইছেন? না, কোনো ব্যথা পায় না। তাহলে কিভাবে কি ব্যথা হলো? এমনি এমনি ব্যথা। আমি কি আগের দিন কোনো ওজন টানছিলেন? হ্যাঁ, বাজারের ব্যাগ নিয়েছিলাম, একটু ভারী ছিল। আচ্ছা, তো তার বাজারের ব্যাগ নেওয়ার সময় ব্যাগ তো হচ্ছে সে ক্যারি করছে, বাট রিস্ট জয়েন্টে যখন চাপ পড়ছে তখন হয়তো তার কোনো লিগামেন্টে চাপ পড়ছে বা স্প্রেন হয়েছে, স্বাভাবিক হতেই পারে। সে তখন সেটা নোটিসও করে নাই। তার ব্যথা অ্যাকচুয়ালি শুরুই হয়েছে পরের দিন থেকে। আচ্ছা, ওই দিন তার তেমন কোনো ব্যথাও ছিল না, হালকা একটু পেন হয়েছে, চলে গেছে, সে ভাবছে নাই। পরের দিন সে কাজ করতে গিয়ে টের পাচ্ছে যে তার ব্যথা হচ্ছে। আচ্ছা, এবং আসলে তাহলে ভারী কাজের ক্ষেত্রে বোধহয় একটু সতর্ক হওয়া উচিত। ভারী কাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সোজা কথা হচ্ছে, ভারী কাজ যারা করেন বা যাদের করতে হয়, বা ভারী কাজ আমাদেরও যখন টুকটাক করতে হয়, তখন আমাদের বডি পজিশন প্রপারলি মেনটেন করে করা উচিত। আচ্ছা, কারণ রিস্ট জয়েন্টে নর্মালি স্প্রেন হওয়ার কথা না, হয়তো বা সে ওজন নেওয়ার সময় বেকায়দা ভঙ্গিতে কবজি পড়ছিল দেখেই তার স্প্রেন হয়েছে বা মচকানোর মতো একটা ইনজুরি হয়েছে। একটু আসি যে এই যে স্প্রেনগুলোর ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে মানে পরীক্ষা নিরীক্ষা দরকার আছে? আপনি একটা এক্সরের কথা বলছিলেন, একবার এমআরআই এর কথা বললেন, যে এগুলো কখন প্রয়োজন হয় আসলে? আসলে আমরা এক্সরে আঘাত, যদি ট্রমার হিস্ট্রি থাকে বা আঘাতজনিত কারণে যদি জয়েন্ট স্প্রেন হয়, তখন সবারই আমরা এক্সরে করে নেওয়া উচিত আসলে। তো এই ক্ষেত্রে কি কোনো ফ্র্যাকচার আছে কিনা এটা দেখে নেওয়া, নাকি এক্সরে করি? বেসিক্যালি হচ্ছে কি যে ওই যে বললাম যে স্প্রেন বা মচকানোর সাথে কিছু ফ্র্যাকচারও থাকে। আচ্ছা, আরেকটা ফোন নিয়ে, মাইনর ফ্র্যাকচার থাকে। তো একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি যশোর থেকে বলছি, আমার নাম রবিউল। জি আমার বয়স 62, 62 বছর। তো আজ থেকে আমার 6-7-8 বছর মতো হয়ে গেছে আমার হতে চলেছে। মানে আমার বিভিন্ন আঙ্গুল, হাঁটু, পায়ের আপনার এই গোড়ালির উপরে যে জয়েন্টটা, আঙ্গুলের জয়েন্ট, অনেক সময় মাজায় বা মেরুদণ্ডে, ঘাড়ে মাঝে মধ্যে প্রায় সময় ব্যথা হয়। জি ব্যথাটা হয় শুধু গিরে গিরে, জয়েন্টে জয়েন্টে। জি এখন এই ব্যথাটা হওয়ার পরে এত পরিমাণে ব্যথা করে যে ব্যথা সহ্য করা মুশকিল। কিন্তু আমি কোনো ওষুধপত্র কিছু খাইনি। 48 ঘন্টা হতে না হতে ব্যথাটা আবার অততেই চলে যায়। জি যখন যে মানে আঙ্গুলে গিরে বা পায়ের গিরে যেখানে ব্যথা হয় সে জায়গায় বেশ ফুলে যায় এবং টুকটুকে লাল হয়ে যায়। এই টুকটুকে লাল হয়ে যাওয়া বা হঠাৎ ব্যথা হওয়া, অটোমেটিক আবার চলে যাওয়া, এর কারণটা কি কারণে হয়? আমি কিন্তু আসলে কোনো ওষুধ খাইনি। আচ্ছা, আপনার যখন ব্যথা হয় তখন তার আগে কি আপনি কোনো কাজের পরিমাণ বেশি করলে বা কাজ করলে কি ওই দিন আপনার ব্যথাটা হচ্ছে এরকম কোনো কিছু না এমনিতেই? না স্যার, আমার অটোমেটিক এই ব্যথাটা অটোতেই হয়। আমি তো বেশি একটা কাজ বেশি একটা করি না, তারপরেও যাই করি, কিন্তু আমার এই কাজ করার সঙ্গে আমার এই ব্যথার কোনো সম্পর্ক নেই স্যার। আর আমি আপনার পরিবারে কারো এরকম ব্যথা হচ্ছিল? আপনার পরিবারে কারো এরকম ধরনের সমস্যা আছে? আমার দাদা, আমার দাদি, আমার আব্বা, আমার চাচারা, আমার নানা বাড়িতে এমন কোনো কারো এরকম ব্যথা ছিল না। আমারই এই 7-8 বছর যাবত এই ব্যথাটা অনুভব হয়। আপনি চিকিৎসকের কাছে যাওয়ার পরে বাতের পরীক্ষাগুলো করা হয়েছিল? জি জি। আপনি কি এই জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন? না, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ডাক্তারের কাছে যাইনি। আমার ফ্যামিলিতে রাগ করে সবাই। আবার ওই যে সেরে যায়, 48 ঘন্টা হতে না হতে সেরে যায়, অটোমেটিক ভালো হয়ে যায়, এজন্য যাওয়া হয় না। এজন্য যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি ওকে। আচ্ছা, ওনার প্রবলেমটা আসলে হচ্ছে গিয়ে যে মানে ব্যথা আসে, ব্যথা চলে যায় বিভিন্ন জয়েন্টে, কোনো আঘাত নাই, কোনো কাজের হিস্ট্রি নাই। তো এই ধরনের ব্যথাগুলো যখন হয় মানুষের, তখন আসলে আমরা কিছু কমন বাতের সমস্যা থাকে। তো বাতের সমস্যা থেকে এরকম হতে পারে। তো আমরা তখন বাতের কিছু পরীক্ষা নিরীক্ষা করে টেস্ট করে আমরা কনফার্ম করি যে তার কোনো বাতের সমস্যা আছে কিনা। বাতের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই বাতের বা সেটার জন্য আমাদের ডিজিজের জন্য ট্রিটমেন্ট প্রোটোকল যেটার জন্য প্রযোজ্য সেরকম ট্রিটমেন্ট করা লাগবে। ঠিক আছে? তবে প্রথমে ওনার একটু চিকিৎসকের কাছে যে কিছু কমন বাতের পরীক্ষাগুলো করা উচিত। কারণ উনি তো অনেকদিন থেকে সমস্যাটা 7-8 বছর ধরে। হ্যাঁ, অবশ্যই এই ধরনের সমস্যা হলে আমাদের বাতের টেস্টগুলো করা উচিত, করে নেওয়া উচিত। এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসে ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা করে এই ধরনের বাতে। জি, এবং উনি বলছিলেন 62 বছর বয়স ওনার আসলে। হ্যাঁ, 7-8 বছর ধরে ব্যথা। ওই সময়টা প্রায় ধরেন যে প্রায় রিউমাটিজম কিন্তু কমন এই বয়সটা, সেটাও হতে পারে আসলে। জি, আবার অনেক সময় ভিটামিন ডি এর কারণেও করে, বয়স্ক মানুষদের অনেক কারণেই করে। জি, দর্শক আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন। আসলে যেহেতু আপনি অনেকদিন থেকে এটাতে ভুগছেন, মানে কিছু রক্ত পরীক্ষা করা উচিত, পরীক্ষা করে নিয়ে আসলে জানা উচিত যে আপনার কি রোগটা হয়েছে বা কি কারণে ব্যথাগুলো হচ্ছে, এবং আপনি চিকিৎসা, যেহেতু আপনি কষ্ট পাচ্ছেন অনেক বছর ধরে, আমার মনে হয় যে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, এবং যদি আপনি ঠিকমতো চিকিৎসা নেন আশা করি যে এটা ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আপনি বলছিলেন আসলে যে অনেক পরীক্ষা নিরীক্ষার কথাই আমরা ছিলাম আসলে। আপনি এক্সরে করে নেন, তারপরে অনেক সময় এক্সরে করে নেই, কারণ হচ্ছে গিয়ে যে ওই আঘাতজনিত কারণে দেখা যায় যে মচকানোর সাথে সাথে ছোট ছোট হাড্ডিতে কিছু ফ্র্যাকচারেরও আমরা পাই খুব কমনলি। এগুলাতে সাধারণত অ্যাভালশন ফ্র্যাকচার হয় বা মানে লিগামেন্ট হাড্ডির যে জায়গাটাতে লাগে বা অ্যাটাচমেন্ট হয়। মানে আমরা তো আমাদের বডির যে লিগামেন্টগুলো সেগুলো তো হাড্ডির সাথে অ্যাটাচমেন্ট। তো যদি বেকায়দা ভঙ্গিতে লিগামেন্টে টান পড়ে বা টেন্ডনে টান পড়ে, তখন দেখা যায় লিগামেন্টের যে অংশটা হাড্ডিতে লেগে আছে, হাড্ডির ওই অংশটুকু অনেক সময় ভেঙে নিয়ে চলে আসে। তো এই ধরনের ভাঙাগুলোকে আমরা অ্যাভালশন ফ্র্যাকচার বলি। সেটা এক্সরে দিয়ে আসলে হ্যাঁ, তো এই ধরনের ভাঙাগুলো আছে কিনা সেটা চেক করার জন্য এক্সরের দরকার। আমরা আসছি আলোচনা, আরেকটা বিরতিতে যেতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক আরেকটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে। হাত পা মুচকে গেলে আমরা কি করব, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আছেন, অর্থোপেডিক কনসালটেন্ট।
আমরা বলছিলাম যে পরীক্ষা নিরীক্ষার একটা কথা ছিল যে আপনি এক্সরেটা করছিলেন, তাহলে আমরা যদি একটু বলি যে যখন মুচকে যায় তখন তাহলে একটা মানে ফ্র্যাকচারেরও একটা বিষয় কিন্তু থাকে, ফ্র্যাকচার একটা বিষয় থাকে এবং সেটা দেখে নেওয়া উচিত অবশ্যই, কারণ ফ্র্যাকচার থাকলে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল জি বা ট্রিটমেন্ট মডিউল সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। তখন হচ্ছে ফ্র্যাকচারের জন্য আমাদের ট্রিটমেন্ট আলাদা। জি স্প্রেনের জন্য ট্রিটমেন্ট আসলে খুব প্রিসাইজ বা ছোট। জি জি স্প্রেনের জন্য পায়ের একটা প্লাস্টার আমরা 3 সপ্তাহ রাখলেই হয়ে যাচ্ছে। বাট যদি ফ্র্যাকচার হয় তখন তো আমাদের সেটা প্রায় 6 সপ্তাহ মধ্যে রাখা লাগতেছে, ডাবল টাইম। জি জি জি। এবং এর সাথে আবার হচ্ছে অপারেটিভ ইন্ডিকেশনও চলে আসে যে আমাদের কোনো সার্জারি লাগবে কিনা বা অপারেশন লাগবে কিনা, সেগুলো চলে আসতেছে। আচ্ছা। আর আপনার হচ্ছে কি যে স্প্রেন হলো তো এগুলো কোনো কিছু লাগতেছে না। তো সুতরাং হচ্ছে কি আমাদের একটা এক্সরে আমরা করি যে কোনো ফ্র্যাকচার আছে কিনা এক্সক্লুড করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যে যদি আমরা দেখি যে কোনো ফ্র্যাকচার নাই, এক্সরেতে বেসিক্যালি আমরা তো বোনস দেখি, তো লিগামেন্ট তো আমরা এক্সরেতে আসলে বোঝা যায় না। তো লিগামেন্টের ইনজুরিটা বোঝার জন্য আমাদের আসলে তখন এমআরআই এর সাহায্য নেওয়া লাগে, যে কমপ্লিটলি রাপচার্ড অর পার্শিয়ালি রাপচার্ড, মানে যে লিগামেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কি পুরোপুরি ছিঁড়ে গেছে নাকি অল্প কিছু ইনজুরি হওয়ার পরে মোটামুটি ভালো আছে। এই জিনিসটা কনফার্ম করতে হলে আমাদেরকে একটা এমআরআই করতে হয়। আচ্ছা। তো এমআরআই করার পরে আমরা সেটা কনফার্ম করতে পারি যে আসলে তার কি ধরনের ইনজুরি হয়েছে। তো এই আর কি। তো এমআরআইটাও গুরুত্বপূর্ণ স্প্রেনের ক্ষেত্রে। একটা জিনিস একটু বলি আপনার, যে স্প্রেনের ক্ষেত্রে কি কখনো মানে সার্জারির প্রয়োজন হয়? জি, এই যে মাত্র বললাম যে এমআরআইতে আমরা আসলে কনফার্ম করি যে কমপ্লিটলি রাপচার্ড আর হচ্ছে গিয়ে পার্শিয়ালি রাপচার্ড। আচ্ছা আচ্ছা। যদি কমপ্লিটলি রাপচার্ড লিগামেন্ট বা টেন্ডন হয় তখন পুরোপুরি ছিঁড়ে গেছে, তখন সেটাকে অবশ্যই সেটা রিকনস্ট্রাকশন বা হচ্ছে গিয়ে যে রিপেয়ার সেটা অবশ্যই করা লাগবে। আচ্ছা। হ্যাঁ, যেমন হাঁটুর ইনজুরিগুলোতে আমাদের যখন হাঁটুর জয়েন্টের ভিতরে যে দুটা ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তো এগুলো প্লেয়ারদের বা স্পোর্টস ইনজুরিতে বা খেলোয়াড়দের প্রায় ইনজুরি হয়। একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি বিনাশ সাহেব বলছিলাম গাইবান্ধা থেকে। জি জি। আমার প্রশ্নটা হচ্ছে, আজ থেকে 11 মাস মার পড়ে গিয়ে হাত রেডিয়াস আলনা, তো আমরা হচ্ছে রং করাই আর প্লেট লাগাতাম বোঝা যাচ্ছে না, মাস পরে খুলে দেওয়া হয় প্লাস্টার ছিল। জি জি, প্লেট লাগানো হয়েছে। জি বলুন দর্শক। আচ্ছা, তারপরে হচ্ছে জয়েন্টটা হয়ে যায়, মানে আমি হচ্ছে হাত নড়ান না, তো নড়াতে হাত নাড়তে তারপরে প্রত্যেক দেওয়ার তো ঠিক হচ্ছে, দেখে যাচ্ছে নখের যে জয়েন্টগুলো ওগুলো তো আমরা প্রচুর চেষ্টা করছি, তো সবাই বলছে ব্যায়াম করলেই, তো এই আসলে ঠিক হচ্ছে না। আচ্ছা, কিভাবে উপকার পেতে পারি, কি উপকার করতে পারে? আসলে উনি বলছেন ওনার মা 11 মাস আগে ভেঙে গিয়েছিল, হাতের ফ্র্যাকচার হয়েছিল, সেটিতে ভেতরে প্লেট দেওয়া হয়েছিল। তো এখন বোধহয় বেঁকে যাচ্ছে, আসলে যে মানে পুরোপুরি ফাংশনটা হচ্ছে না, আসলে সেইটা উনি বলতে চাচ্ছিলেন যে এই ক্ষেত্রে করণীয় কি? ফিজিওথেরাপি নিচ্ছেন বলে নাই, বলছে ব্যায়াম করলে ঠিক হবে সবাই বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফিজিওথেরাপি নিচ্ছেন কিনা সেটা আসলে বলেন নাই। ফিজিওথেরাপি নিতে হবে প্রথম কথা, ওনার জন্য চিকিৎসাটাই আসলে এখন ফিজিওথেরাপি। আচ্ছা। আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এখন ওনার মায়ের ভাঙাটা কি অবস্থাতে আছে, আচ্ছা, যে অপারেশনটা করা হয়েছিল, প্লেট স্ক্রু লাগানো হয়েছে, সেটার পজিশনটা কেমন আছে, আচ্ছা, সেটা কি প্রপারলি ইউনিয়ন হয়েছে কিনা বা জোড়া লাগছে কিনা, সেটা আমাদের কনফার্ম করা উচিত। সেটা কনফার্ম করে আসলে আমাদের ফার্দার ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজাতে হবে। আচ্ছা, আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা আগে কমিয়ে নিন, কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি তো বলছি। জি হ্যালো, আমার নাম তুষার। জি। পেশেন্ট হচ্ছে আমার, উনি মনে করেন ভালো পারবেন না, তো শুধু আপনি কথা বলছেন। ওনার বয়স হচ্ছে 36 বছর, আর ওনার ওজন আপনার 63 কেজি। জি। তা ওনার প্রবলেম গুলো হচ্ছে ওনার মানে কোমরে একটু ব্যথা করে বেশি, মানে বসলে
মানে আর উঠতে পারে না, আর উঠলে মানে কোমরগুলো খুবই খুবই ব্যথা করে, হাঁটুগুলো ঝিনঝিন করে, আর হাঁটুগুলো বেশি কামড়ায়। জি জি। আর শরীরটা অতিরিক্ত পরিমাণে ক্লান্ত। আচ্ছা। আর এটা কারণে অনেক মেডিসিনও মোটামুটি নেওয়া হয়েছে, ক্যালসিয়াম এবং গোল্ডের কিছু মেডিসিনও নেওয়া হয়েছে। মানে ডক্টররা কয়েকটা মেডিসিন সাজেস্ট করেছে। এখন তার কাছে জিজ্ঞেস করবে এটা সলিউশনটা কি, প্লিজ একটু যদি জিজ্ঞেস করেন। জি। 36 বছর বয়স বলছেন উনি। 36 ওনার 36 বছর বয়স। দর্শক 63 মনে হয় বলছে। দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বয়স কত, রোগীর বয়স কত বলছিলেন আপনি? পেশেন্টের বয়স হচ্ছে 36 বছর। 36 বছর। এবং 36 বছর বয়স। তারপর কোমরে ব্যথাটা বলছিলেন যে বসতে গেলে উঠতে কষ্ট হয়, বা বসতে গেলে কষ্ট হচ্ছে, সেটি একটা ব্যাপার। হাঁটুতেও কিছু ব্যথা আছে ওনার। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। তো আমার পেশেন্টের কথা শুনে সেটা অবজারভেশন হলো যে 36 বছর বয়সে উঠতে গেলে বা বসতে গেলে যে প্রবলেমগুলো হয়, এগুলো তো আসলে লো ব্যাক পেনের কমন একটা কজ থেকে আমাদের স্যাক্রোআইলাইটিস বা স্যাক্রোআইলিয়াক জয়েন্ট স্প্রেইন হয় অনেক সময়। এখানেও স্প্রেনের ব্যাপার আছে। তো আমাদের কোমরের হাড্ডির সাথে বাটির হাড্ডির যে জয়েন্ট, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এই জয়েন্টে যদি কোনো স্প্রেন হয় তখন দেখা যাচ্ছে উঠা বসা করতে গেলে তখন হচ্ছে এই জয়েন্ট একটু নড়া লাগে, তখন হচ্ছে এই ধরনের ব্যথা হয়। এটা একটা কারণে ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যেহেতু বয়স 36, এই বয়সে ক্ষয় হওয়া খুবই আনলাইকলি। তো হচ্ছে গিয়ে যে অনেক সময় ব্যাক মাসেল স্পাজম থাকলেও বা পিছনে মাংসপেশিগুলো টান দিয়ে থাকলেও এরকম সমস্যা হয়। তো এটার জন্য শুধু ভিটামিন ওনার ভিটামিন ক্যালসিয়াম ওনার পেশেন্টকে খাওয়াচ্ছেন, বাট এখানে শুধু ভিটামিন এখানে সাফিসিয়েন্ট না বা পর্যাপ্ত না। ওনার রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যেয়ে সবকিছু দেখে তারপরে ওষুধ খেতে হবে। শুধুমাত্র ভিটামিন সাপ্লিমেন্টেশন সাফিসিয়েন্ট না, কারণ এটার জন্য আমরা কিছু NSAID দেই, আলাদা ধরনের কিছু ওষুধপত্র দিয়ে থাকি, যেটা আসলে ইন জেনারেল টিভি প্রোগ্রামে বলাটা সম্ভব না। আচ্ছা, জি, রোগী দেখে সেটা দিতে হবে। অবশ্যই আপনি একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন আসলে, এবং তিনি আপনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং যদি শুধু ভিটামিন সাপ্লিমেন্টেশন দিয়ে আসলে এটি ভালো হবে না আসলে। এবং যেহেতু বয়স কম, আমার মনে হয় যে চিকিৎসকের ঠিকঠাক যদি উনি চিকিৎসা নেন, অনেক কারণে হতে পারে, অনেক কারণে এরকম হতে পারে। তবে হচ্ছে গিয়ে যে মানে সরাসরি রোগী মানে ডাক্তারের কাছে না গেলে এটা হচ্ছে গিয়ে যে মিসলিডিং বা হচ্ছে ভুল চিকিৎসা করা হবে, অনেক কিছুই হতে পারে। জি, দর্শক আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একটু যদি বলি যে এই যে স্প্রেইন অনেক কারণেই তো আমাদের হয় আসলে, তো সতর্কতার জায়গাটা কোথায় আমরা যদি একটু বলি? সতর্কতার জায়গা তো হচ্ছে গিয়ে যে আসলে একটা তো হচ্ছে যেন না হয়, একটা হচ্ছে হয়ে গেলে, আসলে হয়ে গেলেও তো সতর্কতা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হ্যাঁ, কিন্তু আসলে স্প্রেনটা তো আসলে মানুষের ইচ্ছাকৃত না, ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট ডিউ টু ল্যাক অফ কনসেন্ট্রেশন বেসিক্যালি, বা ল্যাক অফ এক্সপার্টিজে বলা যায়। যেমন ধরেন যে আপনি হাঁটতেছেন বাট আপনি রাস্তার দিকে কনসেন্ট্রেট করতেছেন না, তখনই আপনি গর্তে পড়বেন। একটু বলি যে এই জুতোর সাথে কি কোনো রিলেশন আছে? জুতোর সাথে রিলেশন বলতে হচ্ছে গিয়ে যে বেশি উঁচু জুতা বা হাই হিল জুতা হচ্ছে গিয়ে যে আসলে মচকানোর সম্ভাবনা বেশি থাকে মহিলারা যেগুলো পরেন। ফ্ল্যাট শু বা ফ্ল্যাট জুতাগুলো যদি পরে বাইরে চলাফেরা করা যায় তাহলে স্পিডের চান্স কম থাকে। হ্যাঁ, এই ধরনের করা যায়। আর হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় চলাফেরা করলে রাস্তার দিকে নজর রেখে চলাফেরা করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে উচিত। এবং হচ্ছে গিয়ে কোনো কাজকর্ম করতে গেলে প্রপার ভঙ্গিতে বা প্রপার পজিশন মেনটেন করে কাজকর্ম করলে স্প্রেনের সম্ভাবনা অনেকটা কমে যায়, কারণ এটা তো আসলে ইচ্ছাকৃত না। আর হয়ে গেলে এতক্ষণ ধরে যেটা বললাম যে আমাদের এটার মানে সোজা কথা একটুখানি দ্রুত একটু বরফ দেওয়া উচিত, এবং হচ্ছে গিয়ে যে যেখানে ব্যথা পেয়েছেন জায়গাটা রেস্টে রাখেন, বিশ্রামে রাখেন, এবং চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটা নিয়ে যদি আমি আসলে রেখে দেই, আপনি যেটা বলছিলেন যে মানে এটা ক্ষতিকর হতে পারে, রেখে দিলে বা এটা নিয়ে যদি ব্যথা থেকে যায় তাহলে ব্যথাটা, এই যে আমাদের দুজন রোগী আজকে ফোন দিলেন, একজন 7-8 মাস আর একজন 7-8 বছর ধরে ভুগতেছেন। তো হচ্ছে গিয়ে এই ধরনের তাদের ক্রনিক স্প্রেন হয়ে যায় তখন। তো ক্রনিক স্প্রেন হলেও আসলে চিকিৎসা নেই তা না,
ক্রনিক স্প্রেন হলেও আমরা চিকিৎসা করি, তখন হচ্ছে আমাদের ইনভেসিভ ট্রিটমেন্টগুলো আসলে বেশি চলে আসে, জি, এবং হচ্ছে লেন্দি ট্রিটমেন্ট চলে আসে, করতে হবে। জি, দীর্ঘমেয়াদী চিকিৎসা তখন দীর্ঘমেয়াদী দরকার হবে। চিকিৎসা জি, করা লাগে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জি দর্শক, আশা করি আপনি শুনছিলেন, স্প্রেন নিয়ে আমরা অনেক কথা বললাম এবং করণীয়টা কি সেটিও আমাদের বিশেষজ্ঞ আমাদের জানাচ্ছিলেন। আমরা সেভাবেই চেষ্টা করব, আমরা সতর্ক থাকব এবং যদি স্প্রেন হয়ে যায় আমরা খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।